সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের। দর্শক, নিজের এবং পরিবারের ভাগ্য উন্নয়নে একটু ভালো থাকতে বিদেশে পাড়ি জমাতে চায় দেশের তরুণ প্রজন্মের এক বিশাল অংশ। কেউ ঠিকঠাক গন্তব্যে পৌঁছতে পারলেও কেউ আবার প্রতারক চক্রের খপ্পরে পড়ে হারান সর্বস্ব। অবৈধ পথে পাড়ি দিয়ে কেউ তীব্র শীতে জমে বরফন বসনিয়ার জঙ্গলে, কেউ পানির তৃষ্ণায় হাহাকার করেন লিবিয়ার মরুভূমিতে, কারো বা আবার সলিল সমাধি ঘটে ভূমধ্য সাগরে। এই যাত্রায় দেশে পথ চেয়ে থাকা পরিবারের কেউ চিরতরে সন্তান হারান, কেউ ভাই হারান, কেউ বা আবার স্বামী হারিয়ে দিশেহারা হন। এসবকে পুঁজি করে আবার কেউ কেউ বিদেশে বসে নানা উপায়ে ব্ল্যাকমেলিং করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। কারা মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলছে? কারাই বা এসবের গডফাদার? এসবেরই বিস্তারিত তুলে ধরবো আজ আপনাদের সামনে। আমার একজনের মামলা করাইছে, আমি কিছু জানিও না আর কিছু চিনিও না। আমার দিদির ভাত কুত্তরে খাওয়াইতেছি। আর এটা 3 মাস ধরে আমার ছেলে আমি দেখি না। 64টা জেলাতে আমরা মামলা দিই। আমরা বলছি সরাসরি জন্য আমরা নিরীহ অসহায় মানুষের যারা দেশ চিনি না তাদের নামে আমরা কখনো মামলা দিতে পারবো না। তার অন্য মাসের নামে কেস করতে হয়েছে, ও একজনের নামে এরা চিনি না জানি না, আমরা এই কেস করিনি। এই লেগে আমাগুলোকে এরা অনেক হুমকি দামকি অনেক কিছু বলছে আমাদের। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, তাদের বক্তব্যই হচ্ছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। আপনি ওনাকে আর ফোন দেওয়ার দরকার নাই, আপনি আপনার মতো করে আপনি তদন্ত করেন, আমরা দেখি। হ্যাঁ, সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় তোর জীবন শেষ করে দেব। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়া দিবেন। কথা রেকর্ড করবেন, অমুকের কাছে যাইবেন, অমুকের ফোন দিবেন, আমি সিআইডির অফিসার, আমার যে চট্টগ্রাম কি জানি রংপুর রেঞ্জে আমার লোক আছে, কোনো কাজ হইব না, মামলা খেয়ে বসে থাকবেন। যাকে ইচ্ছা তাকে আমি আসামি করে নিলাম, যার কাছে ইচ্ছা আমি টাকা চাইলাম, টাকা না দিলে মামলার আসামি করে ফেললাম। আমি মনে করি এটা ভয়ঙ্কর রকমের প্রবণতা। কেউ যদি নিরপরাধ কোনো ব্যক্তি যদি কোনো হয়রানির শিকার হন, আপনারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিষয়গুলো উপস্থাপন করতে পারেন। আমাদের যে মানব পাচার প্রতিরোধ আইন আছে সেখানে কিন্তু এই যে যারা মিথ্যা মামলা দায়ের করে বা হয়রানিমূলক মামলা দায়ের করে তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। আরে আমি 64টা জেলায় মামলা দিব, আমি তো দেশে আইব না। প্রাথমিক তদন্ত করে জানা যাচ্ছিল এটা একসময় শাহবাগের ফুলের দোকানে কাজ করতো বা দোকান মালিক ছিল। পরবর্তীতে সে ইটালিতে গেছে এবং ওখান থেকে বিভিন্নভাবে তদবির করে থাকে। উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে তরুণদের প্রথম পছন্দের তালিকায় থাকে ইউরোপের বিভিন্ন দেশ। আর এই সুযোগটি নিয়ে থাকে দালাল চক্র। শরীয়তপুর মাদারীপুরের বেশ কয়েকটি এলাকা ইটালি প্রবাসীদের আধিক্য। এসব প্রবাসীদের চাকচিক্য জীবনের মোহ ঘিরে ধরে কিশোর ও তরুণদের। এই মোহেই তারা নিজের স্বপ্ন পূরণের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নেয় এবং পাড়ি দেয় অবৈধ পথে। এসব রুখতে দেশে মানব পাচারের কঠোর আইন আছে, তবে ভয়ানক বিষয় হচ্ছে এসব আইনকে নিজের মতো ব্যবহার করে একটি অসাধু চক্র ব্যবসার ফাঁদ পেতে বসেছে। মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মানব পাচারের এসব মিথ্যা মামলা দেওয়া সিন্ডিকেটের গল্প শুনলে অবাক হবেন আপনিও। নিজেদের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর দেশের বেশিরভাগ যুবক। ইউরোপ কিংবা আমেরিকা থাকে তাদের প্রথম পছন্দের তালিকায়। বিভিন্ন উপায়ে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে এসব দেশে পৌঁছাতে পারলেও কেউ জিম্মি হচ্ছেন মাফিয়াদের জালে। কারো আবার খোঁজ নেই বছরের পর বছর। বেঁচে আছেন না মারা গেছেন জানে না পরিবার। দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশে পাড়ি জমানো এমন তরুণ যুবকদের সংখ্যা অগণিত, তবে বিশেষভাবে আলোচিত শরীয়তপুর মাদারীপুর জেলা। এই জেলার তরুণ যুবকরা বেড়ে ওঠে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে, কারণ এখানকার গ্রামগুলোতে ইউরোপ প্রবাসীদের আধিক্য অন্য জেলাগুলো থেকে একটু বেশি।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসীদের এক বৃহৎ অংশই থাকেন ইটালিতে। একটু ভালো থাকার প্রত্যাশায় এখান থেকে প্রতিনিয়ত বৈধ অবৈধ পথে ইটালির উদ্দেশ্যে পাড়ি জমান এলাকার নির্দিষ্ট সংখ্যক মানুষ। দুবাই, লিবিয়া, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা পৌঁছাতে চান স্বপ্নের দেশে। কেউ কেউ স্বপ্ন পূরণ করতে পারলেও কারো সলিল সমাধি ঘটে সাগরের নীল জলে। সম্প্রতি দালালদের প্রলোভনে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে নিখোঁজ এমনই 24 জন হতভাগ্য যুবক। কয়েক বছর আগে লিবিয়ায় যাবার পর থেকে নিখোঁজ সন্তান। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। সন্তান হারিয়ে এখন পাগল প্রায় তিনি। স্বামী হারিয়ে, ভাই হারিয়ে নিঃস্ব পরিবার। আমার স্বামীর কোনো খোঁজ নাই, খবর নাই। খুঁজে নিতেই কয় যে আমার আব্বুর কাছে যাই, আমা ফোন দাও। অন্যান্য মানুষের মোবাইল দিয়ে বয়স দিয়ে দেয়, আব্বু তুমি বাসায় আসো, আব্বু তুমি বাসায় আসো। ইটালি নিয়ে এই যে আমার পোলায় 12 লাখ টাকা দিছে প্রথমে, এরপর আমার পোলায় 10 করা জমিন দিচ্ছে। এখন আমার নাতির কোনো খোঁজ খবর নাই, ওরা কোনো ভালো মন্দ কিচ্ছু কয় না বাবা। এমন মানব পাচার রোধে সরকারের কঠোর আইন আছে, যা সহসা জামিনযোগ্য নয়। মানব পাচার প্রতিরোধ আইনেও কিছু কিছু সেকশনস রয়েছে যেটি নন কম্পাউন্ডেবল। এই সমস্ত অফেন্সগুলো যদি ইনফরমেন্ট কোনো মামলার তদন্তকালীন সময় প্রভাবিত হয়ে হোক কিংবা স্বেচ্ছায় হোক, যদি আসামির অনুকূলে কোনো ডকুমেন্টস ক্রিয়েট করেন, তাহলে সেটার আইনের ভাষায় ইট ইজ অফ নো কনসিকুয়েন্স, এবং সেটাকে আমলে নেওয়ারও আইনগত কোনো সুযোগ নাই। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি সেকশন 173 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে তিনি পুলিশ রিপোর্ট সাবমিট করবেন। সেটি চার্জশিট হতে পারে, সেটি ফাইনাল রিপোর্ট হতে পারে। এই কঠিন আইনকে ব্যবহার করে মামলা বাণিজ্যে মরিয়া অসাধু এক চক্র। এবং এই টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে, এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়া দিবেন। দর্শক, মানব পাচারে এমন হাজারো কাহিনী আছে, কিছু দৃশ্যমান হলেও আড়ালে থেকে যায় এসব গল্পের বড় অংশ। মানব পাচার জামিন অযোগ্য অপরাধ এমনটি বলা আছে আইনে। এমন শক্ত আইন থাকলেও এই আইনের কতটা সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা, নাকি পাচ্ছেন না? নাকি যারা সরাসরি এসব অপকর্মের সাথে জড়িত তারা নিজেদেরকে আড়াল করতে এই মামলার যত্রতত্র ব্যবহার করছেন? মিথ্যা মামলায় নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন, হাতিয়ে নিচ্ছেন টাকা। পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে সব। এমনই বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। এসবের সত্যতার খোঁজে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। আমাদের গন্তব্য শরীয়তপুর মাদারীপুরে। প্রথমে নিয়ে যেতে চাই শরীয়তপুর। সন্তানদের নিয়ে স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছেন স্ত্রী। জানেন না তার স্বামী কোথায় আছে, কেমন আছে। এখন মনে করেন আমার স্বামী কোথায় আছে সেটা তো জানি না, ওরাও খোঁজ দেয় না, খবর দেয় না যে কোথায় আছে। অভিযোগ আছে শরীয়তপুরের রাশেদ ও টুন্নুর বিরুদ্ধে। তাদের কথায় নাকি মামলা করলে মিলবে নিখোঁজ সন্তানের খোঁজ, পাবেন ক্ষতিপূরণও। তুই মামলা কর, মামলা করলে তোর পুরো টাকাটা দিয়ে দিছিল। 3.5 লক্ষ টাকা দিছিল ওই যে মামলা করার পর। মামলার আসামি কারা আপনি জানেন? না না, আমি চিনি না, চিনি নামও জানি না, আর হ্যাঁ গো বাসা কই কি কই আমি কিছু জানি না। একই এলাকায় ওই দুই ব্যক্তির কথায় মামলা না করায় উল্টো মামলার আসামি হয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা। আবার অনেকে মামলার বাদী হয়েও নিজেই জানেন না তিনি মামলা করেছেন। একই হুমকি দিতেছে যে তোদের নামে এই মামলাগুলো নিয়ে আমরা ঢাকা থেকে দিব, এবং প্রত্যেকটা 64টা জেলা 64টা জেলাতে আমরা মামলা দিব। এবং আমাদের কাছে এই পর্যন্ত 4টা মামলার আমাদের কাছে নকল আছে। ঢাকা ডেমরা থানার একটা, লালবাগ থানার 2টা এবং ধানমন্ডি থানার একটা। টুন্নু দালালের বিরুদ্ধে মামলা করতেছি। মামলা করার পর থেকে আমাদের আরো উল্টা আরো 5-6টা মামলা দিতেছে। রাশেদ টুন্নু প্রতারণা মামলা দিতেছে, মানে মানব পাচার মামলা দিতেছে। সেবিধে আমরা বাসায় ঘুমাইতে পারতেছি না। ওই যে আশা আছে না, এই যে দোকানদার, ওরেও মনে করেন মামলা দিয়েছি। ও তো জানে না, পরে কি এনে সই দিই
সই দিছে যে টাকা দিবি সুদে, তা মনে করছে যে সই রাইকে যদি টাকা দেয় তাও তো আমি এখন জায়গা জমিনও নাই, আর যদি করে টাকা দেয় আমি ওই কিছু দেনা দিতে পারবো। ও সই দিছে, ওই পড়ালেখা করে নেই, সই দিছে মতন। পরে কদিন পর ওর বাসায় তদন্ত আছে দিবি না ছিঁড়ে দিয়েছিল, দিবি এসে পরে আমি জিজ্ঞাসা যে আপনি যে মামলা করছেন আপনি কি জানেন? ওই না তো আমি মামলা করি নাই। তাই আমি মামলা করছেন, আপনি তো মামলা করছেন এই যে না আমি মামলা করি না, মিথ্যা মামলা তাইলে এমন এই পাইলাম 2 জন, আরো 2 জন আছে। এসব বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য ও খোঁজ নিয়ে জানা যায় শরীয়তপুরের এই 2 সহোদরের বিরুদ্ধে রয়েছে মানব পাচারের মামলা, কিন্তু এখন তারাই মামলার বাদীদের নিয়ন্ত্রণ করছেন। নেপথ্যে রয়েছেন ইতালির এক প্রবাসী। বিষয়টি অবহিত আছেন শরীয়তপুর জেলা পুলিশ। মানব পাচারের আড়ালে কিছু স্বার্থান্বেষী এবং প্রতারক চক্র তারা এই দেশে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য তাদেরকে আসামি করে কিছু মামলা এটা বিজ্ঞ আদালতে রুজু করে, এবং অনেক সময় বিজ্ঞ আদালত থেকে যখন থানাকে তদন্তের জন্য দেওয়া হয় তখন আমরা তদন্ত করে থাকি। তো আপনি যাদের নাম বলেছেন আমি এদের বিষয়ে খোঁজ নিয়ে দেখব। তবে এর বাইরেও আমরা ইতিমধ্যে বেশ কিছু মামলা আইডেন্টিফাই করেছি, মানে চিহ্নিত করেছি যে এই মামলাগুলো মিথ্যা, এবং আমি এই মিথ্যা মামলায় যারা বাদী হয়েছে বা যারা ইন্ধনদাতা তাদেরকে আমরা আইডেন্টিফাই করার কাজ করেছি বা করে যাচ্ছি। এবং একই সাথে এখানে আমাদের যে মানব পাচার প্রতিরোধ আইন আছে সেখানে কিন্তু এই যে যারা মিথ্যা মামলা দায়ের করে বা হয়রানিমূলক মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এবার জানাতে চাই মাদারীপুরের এক ঘটনা। মাদারীপুরের রাজৈর থানায় লাল মিয়া নামে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধের 2 ছেলে থাকেন প্রবাসে। তারই পার্শ্ববর্তী বাড়ির বেশ কয়েকজনও ইতালি প্রবাসী। জায়গা জমি নিয়ে প্রায় 80 বছরের এই বৃদ্ধের বিরোধ পাশের বাড়ির ইতালি প্রবাসী রেজাল করিম মিন্টুর সাথে। এরই জেরে লাল মিয়া আহত হলে রাজৈর থানায় মিন্টুদের বিরুদ্ধে হামলার ঘটনার মামলা করেন। এই মামলায় কাল হয় লাল মিয়া পরিবারের। ঢাকার কামরাঙ্গীরচর থানায় করা মানব পাচারের মামলার আসামি হতে হয় এই বৃদ্ধকে। মামলার বাদী রোকসানা নামের এক নারী, এমনটি অভিযোগ করেন তিনি। মানব পাচারের মামলা হয়েছে রেকসনা করে নাম আছে, মিথ্যা মামলার আবেদন এখন আমার এইভাবে ফাঁসায়, কীভাবে ফাঁসায় কে কি জন্য আমার হরানি কি জন্য করতে আছে, কি দোষ আমার তো আমি তো টেহারা দিচ্ছি না, আমি মাদ্রাস হাজাম কোথায় গেলে টেহারা দিচ্ছি না। মামলার আসামি জানেন না বা চিনেন না বাদীকে জিজ্ঞাসা করলে ইতালি প্রবাসী তার মামাতো ভাই ইকবাল হাসান ও মিন্টুর সাথে যোগাযোগ করতে বলেন, এমনটি জানান তিনি। তার ভাই সুমন তার বাসায় থাকে, তার আরেকটা নাম আছে জানি কি হাসান ইকবাল, তার নাম 2টা। বৃদ্ধ খালু লাল মিয়ার পক্ষে প্রতিবাদ করায় ইতালিতে বসে মিন্টু তার বন্ধু ইকবাল হাসানের মাধ্যমে আশুলিয়া ও রংপুরের পীরগাছা থানায় মানব পাচারের মিথ্যা মামলায় ফাঁসানো হয় লিওনকে। নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলায় জেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন লিওনের মা। সুমন নামে ছেলে কে ওদের কাছেই থাকে, এক জায়গায় থাকে, আর এক জায়গায় থাকে এরা তো থ্রেট হতে সেই সুমন যে তোরা আমি দেখাই দিব। আমার একটা মাত্র ছেলে, 10টা না একটা মাত্র ছেলে, আমি কি এখন আছি বলেন? আছি আজকে 2.5-3 মাস ধরে আমার ছেলে আমি দেখি না, দেখতে পাই না। কোথায় আমার ছেলে? এখন রংপুর ছেলে। এখানে ক্ষান্ত হননি মিন্টু ইকবাল গং। তাদের আক্রোশের শিকার বৃদ্ধা লাল মিয়ার আরেক ভাতিজা বাচ্চু মিয়া। লাল মিয়ার পরিবারের পক্ষে অবস্থান নেয় তাকেও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা সহ 2টি থানায় মানব পাচারের মামলায় আসামি করা হয়। চাচার সাথে আমার স্বাস্থ্য বিভাগের সাথে জ্ঞানজাম জায়গা জমি নেওয়া, তারা সবাই ইটালি থাকে, তারপর টাকার জোর। কিন্তু ওই ইটালিতে সুমন থাকে, পরবর্তীতে জানতে পারছি কেসের পর যে ওই সুমন হেরাবারও নির্বাচন করছে, এবার রাজনীতিবিদ আমলিকের, তাই ওই সুমন নদী এই কেস মামলা করাইছে। এসব অভিযোগের সত্যতা জানতে আমরা ইতালি প্রবাসী মিন্টুর কাছে ফোন করি। তিনি এই অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন। সুমন কি দিছে না দিছে, সুমনকে আমি চিনি না, জানি না, শুনি না। আমি এটার সাথে পুরাপুরি সম্পৃক্ত তো না। চাচা আমাকে হয়তো তার সাথে রেশারেশি সেই সময় দিতেছে। আমার কোনো যদি এরকম কোনো প্রমাণ আমি কাউকে দিয়ে থাকি বা বইলে থাকি, কোর্টে দাঁড়াইয়া আমার যে বিচার হয় আমি সেই বিচার মাথা বাইতে নিব। পুরাটাই একটা মিথ্যা বানোয়াট।
ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে এসব মিথ্যা মামলার বাদীরা জানেন না আসামি কারা। তারা শুধু পুতুল হিসেবে ব্যবহার হয়েছে। প্রশ্ন করলে সবার মুখে একটি উত্তর, সব ইকবাল হাসান ভাই জানেন কিংবা সুমন ভাই জানেন, যারা এইসব মামলার তদারকি করেন। শুধু তাই নয়, মামলার নথিভুক্ত হওয়ার আগে ভয় দেখাতে এবং তাদের অন্যায্য দাবি আদায়ে ভুক্তভোগীদের পাঠানো হয় মামলার কপি, চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। 64 জেলায় মানব পাচারের মিথ্যা মামলায় সিন্ডিকেটের এমন হুমকি দেয়া অসংখ্য কল রেকর্ড, SMS সহ মামলার নথি এসেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। কারা করছে এসব, চলুন দেখা যাক। দেশের বিভিন্ন থানায় মানব পাচারের মামলার বেশ কয়েকটি নথি আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। তার মধ্যে মামলার বেশিরভাগ বাদী নারী। অভিযোগ পাওয়া যায় সব মামলার বাদীদের নিয়ন্ত্রণ করেন ইতালি প্রবাসী এক ব্যক্তি, নাম ইকবাল হাসান। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, আপনি আমাকে টাকা দেবেন 8 লক্ষ টাকা। টাকা জোগাড় করে বলেন, টাকা জোগাড় করে বলেন যে ভাই টাকা জোগাড় করছি, তারপরে কোন জায়গায় সারা দিব আচ্ছা ঠিক আছে। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়া দিবেন। এই ব্যক্তির নাম আলম। পেশায় তিনি একজন রেন্টে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। হঠাৎ ইটালির এই নম্বর থেকে তাকে ফোন দেয় ইকবাল হাসান নামের এই প্রবাসী। প্রথমত 8 লাখ চাইলো, তারপরে আবার সে দেন দরবার বললাম যে ভাই আমি কোথায় পাবো টাকা, 3.5 লাখ টাকা। লাস্টে বললো যে আপনি টাকা দেবেন 2 লক্ষ টাকা, আপনি শুক্রবার 12টার মধ্যে 2 লক্ষ টাকা দেবেন রাসেলকে অথবা ওসমান, মানে আমি যেখানে বলবো সেখানে আপনি টাকাটা করবেন। কোনো ডাইন বাম চিন্তা করবেন না, কারো কাছে কোনো পরামর্শ নেবেন না। কথা রেকর্ড করবেন, অমুকের কাছে যাইবেন, অমুকের ফোন দিবেন, আমি সিআইডির অফিসার, আমার যে চট্টগ্রাম কি জানি রংপুর রেঞ্জে আমার লোক আছে, কোনো কাজ হইব না, মামলা খেয়ে বয়ে থাকবেন। একবারে সোজা কথা। যে ওসমান কিছু বলার আছে তোমার? এটা তো বললাম ভাই, আপনার সাথে যেটা কথা বলছি কালকে, এটা তো বললাম। আমি তার সাথে অনেক অনুনয় বিনয় করলাম। সে আমাকে বললো যে আপনি যদি এগুলো না করেন আপনাকে মানব পাচার মামলায় আমি অভিযুক্ত করবো। তো আমি বললাম যে ভাই আপনি আমাকে মানব পাচার মামলায় দেবেন, কারণটা কি? তো এক পর্যায়ে আমি তাকে টাকা দিতে অস্বীকৃতি জানাই। জানাবার পরে তার 3 দিন না 4 দিন পরে আমাকে একদিন সন্ধ্যাবেলা উনি আমাকে মামলার কপি পাঠায়। 2টা মামলার কপি পাঠায়, একটা হলো কামরাঙ্গীরচর আর একটা হলো মাদারীপুর ডাসার থানার। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়া দিবেন। আর আপনাকে বলছিলাম 3টা মামলায় দেবো আলম সাহেব, তো 2টাই মামলায় আপনাকে দিলাম। এবং এই টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে, এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। 64টা জেলায় মামলা দিব, টাকা সব থাকতে পারবেন না। আপনি এমপির পোলা, আপনি ধরে নিলাম ডাক্তার ইউনুসের ছেলে, কোনো সমস্যা নেই। বেশ কয়েকটি অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা যাই কামরাঙ্গীরচর থানায়। মামলা হয়েছে তো 8/2025, আর সিআইডিতে অর্ডার হয়েছে তারপরে জরুরি। যেহেতু সিআইডি চলে গেছে তদন্ত দিন আসি, মামলা তো শেষ হয়নি, মামলা তো কোনো রিপোর্ট, পুলিশ রিপোর্ট দাখিল করা হয় নাই। ভাই সুমনের লিবিয়া থেকে নিখোঁজের খবর এবং বিভিন্ন অভিযোগের সত্যতা জানতে কামরাঙ্গীরচর থানার মামলার বাদী রোকসানার বাসায় যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। সেখানে না পেয়ে ফোন করা হয় তার মোবাইল নম্বরে। ধরেন রোকসানার স্বামী আক্তার। কথা শেষ না হতেই কেটে দেন তিনি। তার পরপরই টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে ফোন আসে লুৎফর রহমান নামে সেভ করা হোয়াটসঅ্যাপের এই নম্বর থেকে। নিজেকে নড়িয়া উপজেলার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে কথা বলেন তিনি। বাদীকে খোঁজা বা মানব পাচারের মামলা নিয়ে কোনো প্রকার সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকতে বলেন এবং কটাক্ষ করে কথা বলার পাশাপাশি মামলায় ফাঁসানোর হুমকিও দেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের সদস্যদের। যেহেতু মানব পাচার সাংবাদিকের এদের সাথে আমি কথা বলতে চাই না, আপনি ওনাকে আর ফোন দেওয়ার দরকার নাই। আপনি কথা বলেন, আপনাকে শিখিয়ে দিব। কামরাঙ্গীরচর থানার বাদী রোকসানার পৈতৃক বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলায়। এই সূত্র ধরেই ইকবাল হাসান, নুরুল হক এবং লুৎফর চেয়ারম্যানের খোঁজে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। দর্শক, ইকবাল হাসান নামে যে ব্যক্তি একাধিক পরিচয় বিভিন্ন জনকে ফোন দেয়, তার কি আরও কোনো পরিচয় আছে? এবার জানাবো এসবের বিস্তারিত। পাশাপাশি মানব পাচারের মামলার বাদীদের কাছে আসল ঘটনা জানতে ছুটেছে ঢাকা ও ঢাকার বাইরে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। এবার ইকবাল হাসান এবং লুৎফর চেয়ারম্যানের খোঁজে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ।
সেখান থেকে স্থানীয় থানা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে ইকবাল হাসান এবং লুৎফর চেয়ারম্যানকে। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ প্রতিনিধি রোকসানার বাড়িতে গেলেও খোঁজ মেলে না রোকসানার। দেখা মিলে তার মায়ের। মা জানায় ইকবাল হাসান নামে তাদের কোনো আত্মীয় নেই। রোকসানা ঢাকা ফিরে গেছে। বিদেশে তো এই মাঝা পোলা পাঠাইছি এখন এই কামের সাইডে তো নেই দিঘা লইয়া গেছে জানিয়া কি করছে না করছে কইতে পারি না। আমার 36 লক্ষ টাকা গেছে। ইকবাল নামে কেউ থাকে আপনাদের? না আমার কেউ ওই কোনো জঞ্জনতা থাকে না। এবার ইকবাল হাসান এবং লুৎফর চেয়ারম্যানের খোঁজে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। সুমন ভাইয়ের নাম্বার তো এটা ঠিক আছে, 850 ইতালি দেখেন। হ্যাঁ নাম্বার ঠিক আছে। এর আবার নাম হলো মৃত খোদাবক্স ব্যাপারী, শাহবাগ থানার সামনে ফুলের দোকান করতো। এটা কি সুমন ভাই? এই চিনব না দেখি, আমি চিনব ভালো করে দেখি। আপনারা তো যে কোনো একটা ডাটা নিয়ে ধরেন আসছেন, আমার ওগুলো জানার দরকার নাই, আমি জানতে চাই না, এই লোকেশনটাই আসছেন। মা তো নেই, মা মারা গেছে, বাবা নেই, বাবাও মারা গেছে, আছে তার স্ত্রী, স্ত্রী ঢাকা থাকে। অবশেষে খোঁজ মেলে ইকবাল হাসান ওরফে নুরুল হক ওরফে লুৎফর চেয়ারম্যানের। একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন এই ইকবাল হাসান। একাধিক নাম, একাধিক পরিচয়ে মানুষকে মানব পাচারের গায়েবী মামলায় ফাঁসিয়ে টাকা কামানোর এক অভিনব ব্যবসা পেতে বসেছেন ছদ্মবেশী সুমন ব্যাপারী। শরীয়তপুর জেলার নড়িয়া থানার দিনারা গ্রামের মৃত খোদাবক্স ব্যাপারীর বড় সন্তান এই সুমন ব্যাপারী। একাধিক সূত্র জানায় একসময় শাহবাগ থানার সামনে ফুলের দোকানে কাজের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করত এই সুমন। ফুলের দোকান তো মানে 8-10 বছর আগে, তখন আমাদের শরীয়তপুরের আইজি শহীদুল হক স্যার আইজি ছিল, ওই আমলে তখন ফুলের ব্যবসা করছে। আর সুমন আমি যতটুকু জানছি যে শাহবাগ উনি থানার পাশে নাকি ফুলের দোকানদারি করত, ওই সূত্রে অনেক অফিসারের সাথে ওনার সুসম্পর্ক বা পরিচয়। তো আমরা প্রাথমিক তদন্ত করে জানা যাচ্ছিল এটা একসময় শাহবাগে ফুলের দোকানে কাজ করতো বা দোকান মালিক ছিল। পরবর্তীতে সেই ইটালিতে গেছে এবং ওখান থেকে বিভিন্নভাবে তদবির করে থাকে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও খোদ নিজ এলাকার মানুষকেও মানব পাচারের গায়েবী মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই সুমন। 5 আগস্টের আগে বেছে বেছে স্থানীয় বিএনপি নেতাদের টার্গেট করে এসব মিথ্যা মামলার ফাঁসানোর ভয় দেখাতেন সুমন এবং জেলও খাটিয়েছেন অনেককে। দলীয় ষড়যন্ত্র কইরা কারো ইন্ধনে একদিকে টাকাওয়ালা এবং একদিকে ভালো নেতৃত্ব পর্যায়ে যারা আছে এদেরকেও বাচ্চা মামলায় দেয়। যারা ওরে টাকা দেয় এদের নাম পরবর্তী মামলায় ঢোকে না, আবার যারা টাকা দেয় না এখন নাম অটোমেটিকলি পরের মামলায় ঢুকে যায়, আবার নতুন করে লিস্ট হইতে থাকে, মামলা করতে থাকে, লিস্ট হইতে থাকে। মানে ওরা একটা বাণিজ্য শুরু করে দিছে। হ্যাঁ, এই বাণিজ্যটা নিয়মিত। আমার জানা মতো এই পর্যন্ত 10-12টা মামলা ওনারা বিভিন্ন লোকের নামে করাইছে। সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় তোর জীবন শেষ করে দেবো। তবে আমার মনে হয় যদি এই সরকার পরিবর্তন না হইতো তাহলে মনে হয় যে এই পর্যন্ত আরো 2-4-5টা মামলা খায়া ফেলাইতাম। আমারে বলছিল যে সাগরে আরো 20টা মানব পাচার মামলা আসা যাইব, কথা খেয়াল করেন। তো যখন আপনারা আমারে কইছে যে ভাই ওর ব্যাপারে কোনো কথাবার্তা করেন না, ওই ভাই এই সমস্ত কাজই করে, ওই ডিবিআর থেকে ইতালি গেছে, ওই এক সময় দেশে থাকতো, পুলিশের সোর্স আছিল। মনে আমারে কইছে ভাই আপনার একটা কথা বলি, আপনার ওই যে কাউন্টার টেররিজমের থেকে আপনার ইয়া করছে, এই আপনার লোকেশন চেক করছে, আপনার ভাই যে কোনো সময় আপনি অ্যারেস্ট করে দিতে পারেন, একটা ঝামেলা হইব, আপনি এখন গিয়ে তাহলে আপনি ঝামেলা দেবেন। মনে হয় ভাই লোক ভালো না, এই সমস্ত মামলা মতো ভাই ঝামেলা করে, এখন ওর ব্যাপারে ভাই আপনার কিছু কইতে পারেন না, মানে যাকে আপনি চিনি আর কি, বুঝলেন? এরা যখন এই কথা কয় তখন আর কি করবো, আবার আমার 2 দিন পরে ফোন দিল, ওই আমারে ফোন দিয়া আপনার এই কাউন্টার টেররিজমের যে অফিসার, ওনার নাম হলো আনোয়ার, ওনার আমারে কইলো ভাই আপনি যদি এইখানে যদি আপনি টাকা দেন, 1 লাখ টাকা দেন, তাইলে আপনারে এই মামলা থেকে বাদ দিতে হয়। যার বিরুদ্ধে অভিযোগ, এসব অভিযোগের সত্যতা জানতে সেই ইকবাল হাসান ওরফে সুমন ব্যাপারীর সবকটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। রিপোর্ট প্রচার হওয়া পর্যন্ত তাকে মোবাইলে পাওয়া যায়নি। কোন অদৃশ্য খুঁটির জোরে অপরাধীরা যাকে ইচ্ছে তাকে জামিন অযোগ্য মামলার আসামি বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে? এই ভয়ঙ্কর চাঁদাবাজির মদদ দেয় কারা?
এ থেকে পরিত্রাণের উপায় বাকি। একদিকে মানব পাচারের শিকার হয়ে স্বজনদের খোঁজে শোকাহত পরিবার, অন্যদিকে পাচারকারী চক্রের যোগসাজশে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে অর্থ আদায়ের লক্ষ্যে কিংবা পূর্ব শত্রুতার জের ধরে যখন তখন যাকে তাকে মানব পাচারের মতো মামলার আসামি করে কিংবা হুমকি দিয়ে ইকবাল হাসান ওরফে সুমন ব্যাপারী সিন্ডিকেটের অবলীলায় মামলা বাণিজ্যের ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে, জেল খাটছেন কেউ কেউ। এমন অভিযোগের পাহাড় টিপ ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে তার আংশিক আপনাদের দেখিয়েছি। না, আমরা কাগজ দেওয়ার দরকার নেই, আমার ছেলেমেয়ে আমার বাঁচতে দেন। আমার পিছনে খুঁজে লেগে লাভ হইবে, আমি বাংলাদেশে না নিয়ে যাইবো। বলছি ভাই আমার তো একটু সময় দিতে হবে, আমি টাকা ম্যানেজ করতেছি, একটু সময় দিতে হবে। সময় নিতে থাকেন, আমি আমার কাজ করতে থাকি, আপনার এত তোয়ানের সময় নেই। হ্যাঁ ওসমান, কিছু বলার আছে তোমার? এটা তো বললাম ভাই, আপনার সাথে যেটা কথা বলছি কালকে, এটা তো বলছি। এই দুইটা মামলার রেফারেন্সে আপনাকে খুঁজতেছে, আপনি আমাকে তাৎক্ষণিক জানান। আপনারা বলছে আমার সিন্ডিকেটের লোক কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার তাহলে সিন্ডিকেটের লোক আপনি খুঁজে পাইবেন। আমার প্রয়োজনে আমি জানাবো যে ওইখানে টাকা দেন, ওইখানে টাকা ওইখানে যত চালাকি করবেন আপনি ঢাকা শহর থাকতে পারবেন না, আপনি এমপির পোলা, আপনি ধরে নিলাম ডাক্তার ইউনুসের ছেলে, কোনো সমস্যা নেই। মানব পাচারকারীদের চক্র আর এইসব প্রতারক চক্র রোধে কি ভাবছেন অভিবাসন বিশেষজ্ঞরা? মানব পাচার আইনটা করা হয়েছিল এমন কারণে যে যারা পাচারকারী তাদেরকে সাজা দেওয়া হবে, তারা আসলে জামিন পাবে না, সেই জন্য কিন্তু এটা একটা অজামিনযোগ্য অপরাধ এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ হবে। কিন্তু সবচেয়ে অবাক হচ্ছে যে এই যে প্রায় সব মামলায় একজন নারীবাদী, একজন বা দুজন নারীবাদী। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে মানব পাচারের মতো একটা ঘটনার মামলা থানায় হচ্ছে, যেখানে আসামিদের কাছে টাকা নেওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে আগেই, টাকা না দিলে মামলা করা হচ্ছে, এবং একটা দুটো না, আপনি বিভিন্ন জায়গায় পেলেন যেগুলোতে এক একটাতে 15 জন 20 জন আসামি। আমার প্রশ্ন হচ্ছে কি, একটা মামলা করার আগে কি আমাদের পুলিশ এতটুকু যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলো না? তারা যে আসামিদেরকে গ্রেপ্তার করলো, আপনি কয়েকজন ছাত্রের কথা বলছেন, বৃদ্ধের কথা বলছেন, যারা মাসের পর মাস জেলে আছে বিনা কারণে, এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা। এখানে কিন্তু আমি বলবো যে আইনের লঙ্ঘন হয়েছে, মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। যেই উদ্দেশ্য ছিল যে আপনি পাচারকারীদেরকে তাদেরকে সাজার আওতায় আনবেন, এখন সেই আইনের অধীনে আপনি যারা সাধারণ মানুষ তাদেরকে আপনি ভুক্তভোগী করছেন। এটা কিন্তু ভীষণ দুঃখজনক ঘটনা, এবং সমস্ত ঘটনাটা দেখে এখন আমার কাছে মনে হচ্ছে যে মানব পাচারের মামলাগুলোতে কোনো একটা দুষ্টু চক্র, তারা এই মানব পাচার, যেহেতু এটা অজামিনযোগ্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মামলা, তো আমরা দেখতে পাচ্ছি যে সেই সুযোগ নিয়ে দেশের মধ্যে একটা চক্র গড়ে উঠেছে, যারা সাধারণ মানুষকে বা নিরপরাধ মানুষকে তারা ভুক্তভোগী বানিয়ে তাদের কাছ থেকে অর্থের লেনদেনের জন্যে, তাদেরকে জেলে পাঠানোর জন্যে, কিংবা পূর্ব শত্রুতার জের ধরে, কিংবা গ্রামে কোনো সংকট, সে সমস্ত করে তারা অসংখ্য মামলায় আসামি করছে। আমি এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ প্রবণতা। কিন্তু সেজন্যই আমার প্রথমত পুলিশের কাছে অনুরোধ থাকবে যে কোনো একটা মামলা, মানব পাচার একটা মামলা যখন তারা নিচ্ছে, সেই মামলার বাদীটাকে আসলে তিনি পাচারের শিকার কিনা, তিনি কোথায় পাচার হয়েছিলেন, সেই রকমের ডকুমেন্টসগুলো আছে কিনা, একটু প্রাথমিক তথ্য অনুসন্ধান করে তারা যেন মামলাটা নেয়। দ্বিতীয়ত, তারা আসামি গ্রেপ্তারের সময় যেন তারা আসলে যাচাই বাছাই করার চেষ্টা করে, আসামি করার সময় যেন তারা যাচাই বাছাই চেষ্টা করে। আদালতের এই বিষয়গুলো দেখা উচিত। এইসব প্রতারক চক্রকে হুঁশিয়ারি দিয়ে আইন বিশেষজ্ঞ জানান, মামলা নেয়ার ক্ষেত্রে ও আসামি গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্টতার সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি বাদীপক্ষকেও মামলা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন এই আইন বিশেষজ্ঞ। মানব পাচার প্রতিরোধ আইনেও কিছু কিছু সেকশনস রয়েছে যেটি নন কম্পাউন্ডেবল। এই সমস্ত অফেন্সগুলো বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বা বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে এমন কোনো কার্য বা কার্যবিরতি, কোনো অ্যাক্ট বা অমিশন যদি করেন যা প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ, সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশের আদালতে তার বিচার করা সম্ভব, প্রসিডিং স্টার্ট করাও সম্ভব। যদি এই জাতীয় মামলায় কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো চক্র জড়িত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যেই মামলাগুলোর তদন্ত চলছে, সেই তদন্তে যদি সেটা বেরিয়ে আসে, তাহলে পুলিশ সুমোটো একটা এফআইআর লঞ্চ করতে পারেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। যদি ইনফরমেন্ট কোনো মামলার তদন্তকালীন সময় প্রভাবিত হয়ে হোক কিংবা স্বেচ্ছায় হোক, যদি আসামির অনুকূলে কোনো ডকুমেন্টস ক্রিয়েট করেন,
তাহলে সেটার আইনের ভাষায় ইট ইজ অফ নো কনসিকুয়েন্স, এবং সেটাকে আমলে নেওয়ারও আইনগত কোনো সুযোগ নাই। তিনি জানান, আইনের প্রয়োগ যথাযথ হলেই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, নির্মূল হবে এই প্রতারক চক্র এবং ভোগান্তিতে পড়বে না নিরপরাধ মানুষ। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি সেকশন 173 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে তিনি পুলিশ রিপোর্ট সাবমিট করবেন। সেটি চার্জশিট হতে পারে, সেটি ফাইনাল রিপোর্ট হতে পারে। সাম্প্রতিককালে আপনি জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেপ্তারের পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদনের বিষয়টি এসেছে, এবং সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে স্যাটিসফাইড করতে হবে যে অভিযোগ যার বিরুদ্ধে আনা হয়েছে তাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট কারণ বিদ্যমান রয়েছে। এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে কোনো মামলায়, কোনো ফৌজদারি মামলায় আইনের বিধান অনুসরণ করেই তদন্ত করতে হবে। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, তাদের বক্তব্যই হচ্ছে যেন কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এবং এই হয়রানির শিকার করার ক্ষেত্রে দোষী বা দায়ী ব্যক্তি যারা থাকবেন তাদেরকেও আইনে আওতায় আনার সুযোগ রয়েছে। পুলিশ জানায়, মামলায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে ডিএমপি। কেউ যদি নিরপরাধ কোনো ব্যক্তি যদি কোনো হয়রানির শিকার হন, ওনারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিষয়গুলো উপস্থাপন করতে পারেন। এর বাইরেই যা আমরা সবসময় চেষ্টা করি, এই প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মামলা সুষ্ঠুভাবে এবং পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তারপরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। এই ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেই প্রচেষ্টা আমাদের থাকে সবসময়। মানব পাচার প্রতিরোধ আইনের মধ্যেই কথাটা বলা আছে, কোনো একটা অভিযোগ নিয়ে আসলে প্রাথমিকভাবে যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি, একটু যাচাই করে নিয়ে তারপর মামলাটা রুজু করার যে বিধানটা আইনের মধ্যেই রয়ে গেছে। আনফরচুনেটলি মানব পাচার মামলা আইনটার যেভাবে অপব্যবহার শুরু হয়েছে, যারা পুলিশ সুপার, পুলিশ কমিশনার যারা আছেন তাদেরও একটা রোল আছে, ওভারঅল অফিসার ইনচার্জেরও একটা রোল আছে। আমার মনে হয় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কনসার্ন মানব পাচার প্রতিরোধ সেল আছে একটা, তাদের নজরেও যদি টানা হয় তারাও হয়তো ভালো রোল প্লে করাতে পারবেন আর কি। পুলিশ যদি প্রোঅ্যাক্টিভলি একটু কাজ করে তাহলে মামলাগুলো রুজু করাও, মিথ্যা অভিযোগগুলো রুজু করাও কিছুটা হলো ঠেকাতে পারবে। বিশেষ করে তদন্ত পর্যায়ে যদি কারোর ইনভলভমেন্ট একেবারেই না দেখে তাকে গ্রেফতার হয়রানি যাতে না হয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করতে পারবে। সেক্ষেত্রে সিনিয়র অফিসার যারা, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের একটা কঠিন ভালো সাপোর্টের প্রয়োজন হবে। কোনো ব্যক্তি ভিকটিমের পক্ষে হোক বা উদ্দেশ্যমূলক ভাবে হোক, যদি কেউ এরকম টাকা পয়সার জন্য যেটাকে চাঁদাবাজি করা কিংবা করে থাকে, এটা অবশ্যই আইনে তো খুবই দণ্ডনীয় একটা অপরাধ, এবং মানব পাচার প্রতিরোধ আইনে একটা কঠিন ব্যবস্থা রয়েছে। তবে যারা অভিযোগ করে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, আর যারা মামলা রুজু করার প্রক্রিয়াও একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে হয়তো এটা কমিয়ে আনা যাবে। মামলা নেয়া এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সতর্ক এবং সজাগ থাকতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, যাতে কোনো নিরীহ মানুষ ভুক্তভোগী না হয়। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়, এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দর্শক দেখলেন, শুনলেন প্রতারকদের মামলা বাণিজ্যে কিভাবে সর্বশান্ত হচ্ছে মানুষ, কিভাবে দালালদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ হারাচ্ছেন প্রাণ। আসল মানব পাচারকারীদের আড়াল করতে কি এই চক্রের কুটচাল? কে থামাবে তাদের গায়েবী মামলার বাণিজ্য? কে থামাবে এই ভয়ঙ্কর প্রতারকদের? অসহায় ভুক্তভোগীরা এ থেকে পরিত্রাণ চান। আমরা আশা করি সরকার এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবেন। আজ এখানে শেষ করলেও আমরা এই মানব পাচার সিন্ডিকেটের মূল গোড়ায় যেতে দেশে এবং বিদেশে অনুসন্ধান অব্যাহত রাখব। আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ
দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।